আজ থেকে 50 বছর আগে আমি যখন হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা শুরু করি, তখন আমার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা আমাকে বিদ্রুপ করে বলতো, যার নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। আমরা বিভ্রান্ত ছিলাম যে আমরা কি তাহলে হোমিওপ্যাথি কোর্সে ভর্তি হয়ে ভুল করলাম। পরবর্তী সময়ে 50 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝলাম যে ওরা যে কথাটা বলতো, যার নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি, এখন বুঝতে পারছি যে যখন থাকে না কোনো গতি তখনই দেখাও হোমিওপ্যাথি। অর্থাৎ রুগীরা, তাদের যখন পকেটে পয়সা থাকে তখন তারা মডার্ন চিকিৎসার দিকে যায়। ঘটি বাটি হাতা সব বিক্রি করে যখন সর্বশান্ত হয়ে যায়, যখন কোনো পথ থাকে না, তখন তারা বাধ্য হয় হোমিওপ্যাথি চিকিৎসা করতে। তাই এখন আমার জীবনের 50 বছর জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, যখন থাকে না কোনো গতি তখনই দেখায় লোকে হোমিওপ্যাথি। তাই একটা ঘটনা বলি। আজ থেকে 8-10 বছর আগে আমার এক প্রতিবেশী ছেলে, অল্প বয়স্ক একটি ছেলে, 27-28 বছর বয়স হবে, সে একটা রোড অ্যাক্সিডেন্ট করে। মোটর সাইকেলে সে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা মেরে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল। পুলিশ পেট্রোল ডিউটি যেতে যেতে সে তাকে অচেতন অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। ছেলেটি ছিল মেরিন ইঞ্জিনিয়ার, বিদেশে ডিউটি করে এসে বাড়িতে ছুটিতে এসেছিল, এসে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যা একটু আনন্দ ফুর্তি করতে গিয়ে একটু ওভারলোড হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মাথায় প্রচণ্ড, হেলমেট ছিল না, মাথায় প্রচণ্ড আঘাত পায়। আঘাত পাওয়ার পরে পুলিশ পেট্রোল ডিউটিতে গিয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে যেহেতু সে বিদেশে চাকরি করত, তার পকেটে আইডেন্টি কার্ড ছিল, প্রামাণ্য অনেক দলিলপত্র ছিল, অনেক ফোন নাম্বার ছিল। মোবাইল থেকে সে কল লিস্ট দেখে পুলিশই ফোন করে, ইমিডিয়েট কাকে ফোন করেছিল, কার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল সে সমস্ত বের করে তারা ওর বাড়িতে ফোন করে। তখন ছিল শীতের সময়, প্রচণ্ড শীত। রাত 1:30-2টার সময় আমার সেই প্রতিবেশী যে অ্যাক্সিডেন্ট করেছে তার ছোট ভাই আমাকে ফোন করে বলল, জেঠু তোমাকে একটু উঠতে হবে, এরকম দাদা তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে। আমি উঠে দেখি আমার দরজার সামনে পুলিশের ভ্যান এবং বেশ কিছু পুলিশ। তা আমি জিজ্ঞেস করলাম যে রোগীর অবস্থা কি, ও কি বেঁচে আছে? বলে এখনো বেঁচে আছে, তবে মনে হয় অবস্থা যা বাঁচবে না। সেই অবস্থায় আমি হসপিটালে যাই, তার সঙ্গে তার মা ছিল, ভাই ছিল। হসপিটালে গিয়ে দেখি যে সে ভয়ঙ্কর অবস্থা, সেই অচৈতন্য অবস্থায় বিশাল চিৎকার চেঁচামেচি ইত্যাদি করছে। আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলাম, কথা বললাম যে ডাক্তারবাবু
ওর কি বাঁচার কোনো লক্ষণ আছে? তা ডাক্তারবাবু বললেন, ডিউটি অবস্থায় যে ডাক্তারবাবু দেখছিলেন তিনি বললেন বাঁচার মানে আশা খুব ক্ষীণ। তবে আপনাদের আমি রিকোয়েস্ট করব, আমরা যেহেতু সরকারি হসপিটাল তো, তা আমরা কিন্তু সরকারি হসপিটালে রিফার করব, কিন্তু আপনারা সরকারি হসপিটালে নেবেন না, কারণ সরকারি হসপিটালে এর গুরুত্ব দেবেন না। আপনারা যদি রুগীকে বাঁচাতে চান একটু চেষ্টা করে দেখুন কোনো বেসরকারি নার্সিংহোমে নিতে পারেন কিনা। যাই হোক, ওখান থেকে অ্যাম্বুলেন্সেও পাওয়া গেল। ছেলেটির দুই জ্যাঠামশাই একটু দূরে থাকেন, তাকে ফোন করে তাদেরকে ডাকা হলো, তারাও এলেন। এসে সেই গাড়িতে করে আমরা বাইপাসের ওখানে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলাম। আর ওর বাবা একটা সরকারি চাকরিরত পুলিশ অফিসার, আর ঝাড়গ্রামে মানে সে ডিউটিতে ছিল, তাকেও ফোন করা হলো এবং জিজ্ঞেস করা হলো যে কোন হসপিটালে নেব। তখন তিনি বললেন যে দেখুন আমি তো অনেক দূরে আছি, আমার তো যেতে অন্তত 8-10 ঘন্টা সময় লাগবে, আপনি যেটা ভালো মনে করেন সেখানেই নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে শুধু আমাকে জানান যে কোন হসপিটালে আছে। যথারীতি আমরা সেই হসপিটালের কথা বলে দিলাম। হসপিটালে নিয়ে ভর্তি করা হলো। ভর্তি করার সঙ্গে সঙ্গে তাকে স্ক্যান করা হলো। স্ক্যান করার পরে দেখা গেল তার ব্রেনের মধ্যে 5-7 জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। যাই হোক, সেখানে 8-9 দিন কোমা অবস্থাতে ছিল, জ্ঞান ছিল না। 8-10 দিন বাদে জ্ঞান হলো। জ্ঞান হওয়ার পরে দেখা গেল সে আর সুস্থ নেই, সে একেবারে বদ্ধ উন্মাদ। এবার সেখানে হসপিটালে মানে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল, তাকে রাখাই খুব কষ্ট হয়ে গেল। হসপিটাল থেকে বললো যে দেখুন আমরা এই রুগী রাখতে পারবো না, আপনারা কোনো মেন্টাল হসপিটালে নিয়ে যান। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো একটা মেন্টাল হসপিটালে। সেখানে ভর্তি করার পরে সেখানে তো বেঁধে রাখা হতো দড়ি দিয়ে। এইবার তার ছেলেটির গায়ে প্রচণ্ড জোর, সেই দড়ি ছিঁড়ে সেই ওখানকার যে মানে গার্ড, সেই গার্ডকে এক ঘুষি মেরে 2টো দাঁত ফেলে দিল। দাঁত ফেলে দেওয়ার পরে সেখান থেকে ওই হসপিটাল থেকে মানে পেশেন্টের গার্জিয়ানকে ফোন করে বলা হলো যে আমরা এই পেশেন্ট রাখতে পারবো না, আপনারা যেখানে খুশি নিয়ে যান। বাড়িতে আনা হলো। যেহেতু পেশেন্টের বাবা একজন বড় পুলিশ অফিসার, তিনি ওই তার কয়েকজন কনস্টেবলকে পাহারার জন্য রাখা হলো এবং বাড়িতে 24 ঘন্টা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো, হাত পা সমস্ত কিছু বেঁধে। এইবার পেশেন্টের বাবা আমাকে বলতেন যে ডাক্তারবাবু আমার এ পর্যন্ত প্রায় 12-13 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি তো আর পারছি না, আপনাদের হোমিওপ্যাথিতে শুনেছি পাগল ভালো হয়, তা আপনি একটু দেখুন না কিছু করা যায় কিনা। তা আমি বললাম হাতি ঘোড়ায় গেল তো মশা বলে কতজন, আপনি তো বড় বড় কলকাতার নামি দামি হসপিটালে ভর্তি করেছিলেন। তা ছেলেটির বাবা এবং মা দুজনে আমাকে খুব রিকোয়েস্ট করলেন। যাক আমাদের সিস্টেম অনুযায়ী তার কেস টেকিং দিলাম। তা বদ্ধ বা তার কেস টেকিং তো কিছুই পাওয়া গেল না। শুধু একটা জিনিস লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে তার মানে কোনো টিভিতে কোনো মিউজিক হলে সে মন খারাপ করে বসে থাকে। আর ওর একটু
লবণ খাওয়ার প্রবণতা। এবার আমরা কেস হিস্ট্রি নেওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে, একটু চেষ্টা করেই দেখা যাক কী করা যায়। এবার আমি যেটা চিন্তা করলাম, আমরা যেটা হোমিওপ্যাথি মেডিকেল পড়াশোনা করেছি, আঘাতে আমাদের কি কি মেডিসিন আছে। আঘাতে ইমিডিয়েট আঘাত, সেই আঘাতে যদি মাসেল আক্রান্ত হয় তাহলে আমরা দিই অ্যাকোনাইট এবং আর্নিকা মন্টেনা। মাসেল আক্রান্ত হলে আঘাতের ট্রমা অবস্থায় আমরা দিই আর্নিকা মন্টেনা। তা আর্নিকা মন্টেনা কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে আর্নিকা মন্টেনার যে আঘাতের জায়গায় যদি স্পর্শ করা হয় এবং সেখানে কোনো রকম টাচ করা হয়, সে ব্যথা পায়। আঘাতে আমরা ব্যবহার করি রাষ্ট্রকে আঘাতে ব্যবহার করি কোন ক্ষেত্রে? যেখানে আমরা তার চাপে বা মেসেজ করলে আরাম বোধ করে, টিপলে আরাম বোধ করে, সেই ক্ষেত্রে আমরা দিই রাষ্ট্র। আর যদি নার্ভ আক্রান্ত হয়, নার্ভ ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা দিই হাইপেরিকন। আর যদি কোনো নিডল জাতীয় জিনিসে আঘাত লাগে, সুই ফোটানোর যদি আঘাত লাগে, সেই ক্ষেত্রে আমরা দিই লিগাম পাল। আর অপারেশন খুব ধারালো কোনো অস্ত্রে যদি কাটা হয় তাহলে আমরা দিই স্ট্যাফিসিগ্লেসিয়া। তা এখানে একটা স্পেসিফিক লক্ষণ আমি আগের দিনও বলেছিলাম আলোচনার মধ্যে, যেটা হচ্ছে যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এই সমস্ত সাবজেক্টগুলো পড়ব কেন? এই সাবজেক্টগুলো পড়লে আমরা কিছু অর্গান সম্বন্ধে, সিস্টেম সম্বন্ধে, সেল টিস্যু সম্বন্ধে আমাদের সম্যক একটা ধারণা তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে আঘাতটা কোথায় লেগেছে? এই ক্ষেত্রে আঘাতটা লেগেছে মাথায়। মাথার মধ্যে আবার মাথার খুলিতে বা স্ক্যালে নয়, আঘাতটা লেগেছে ব্রেনে। তাহলে ব্রেনের আঘাত যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে কি দিতে পারি? আঘাত আমরা আলোচনা করলাম বিভিন্ন রকম আঘাতের বিভিন্ন রকম ওষুধ। তাহলে ব্রেনে আঘাত লাগলে আমাদের একটা খুব মিরাকল ওষুধ আছে, তার নাম হচ্ছে নেট্রাম সাল্ফ। এবং তার নেট্রাম সাল্ফের কিছু মানসিক লক্ষণও পেলাম, কারণ টিভিতে একটু গান বাজনা আওয়াজ মিউজিক হলে সে বিষণ্ণ হয়ে পড়ে এবং একটু রাগী, এই মানসিক লক্ষণ আমরা পেলাম। আর অরিজিন কথাটা না বললেই ভালো হয়, আওয়াজটা না করলেই ভালো হয়। যাই হোক, তা এখানে আমরা আঘাতে একটা স্পেসিফিক জায়গা দেখলাম, সেটা হচ্ছে ব্রেনে আঘাত হয়েছে। আঘাতটা ব্রেনে হয়েছে। তা ব্রেনে আঘাত হওয়াতে এই ক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক ওষুধ এসে যাচ্ছে, সেটা হচ্ছে নেট্রাম সাল্ফ। তা এখন নেট্রাম সাল্ফ আমরা মোটামুটি সিলেক্ট করলাম। এখন অনেকদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে, অনেকদিন হসপিটালে ছিল। আমার এই ওষুধে কাজ করবে কি না সেটা একটা ভাববার বিষয়। আবার পাশাপাশি আমরা এটাও বুঝলাম যে অ্যালোপ্যাথিক মেডিসিন কাজ করে সূক্ষ্ম এই স্থূল স্তরে, আর হোমিওপ্যাথিক মেডিসিনটা যেহেতু এটা ডাইনামিক মেডিসিন, সেই জন্য এটা হয়
সূক্ষ্ম স্তরে কাজ হয়। তাহলে এই ক্ষেত্রে ব্রেনের উপরে আমার ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি পোটেন্সিটা দেবো, কোন পোটেন্সি ওষুধটা দেব? তাহলে এই ক্ষেত্রে হায়ার পোটেন্সি আমাদের দিতে হবে। একে ব্রেনের উপর আঘাত। একটু আওয়াজটা বন্ধ করা যায়, আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দিন, তাহলে আওয়াজটা আমি শুনতে পাবো না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। তা যেহেতু ব্রেনে আঘাত, তাহলে আমাদের এখানে লয়াল পোটেন্সি দেওয়া যাবে না। আবার সেন্টিসিমাল বা ডেসিমাল স্কেলের ওষুধ দেওয়াও যাবে না, কারণ সেন্টিসিমাল স্কেলে ডেসিমাল স্কেলের ওষুধ মানে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার একটা ভয় থাকে। আবার আমরা ডেসিমাল স্কেলের ওষুধ দিতে পারছি না এই জন্য যে ওই দুর্ঘটনা ঘটা প্রায় 2-3 মাস হয়ে গেছে, তাহলে আর অ্যাকিউট অবস্থাটা পেশেন্টটা নেই, তার ক্রনিক স্টেজে রয়ে গেছে, আর অলরেডি তার অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া হয়েছে প্রচুর পরিমাণে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে। সুতরাং আমাদের এমন একটি ওষুধ প্রয়োগ করতে হবে যে ওষুধটা খুব সূক্ষ্ম স্তরে কাজ করতে পারে। এখানে পাশাপাশি আমাদের আগের দিন একটা আলোচনা করেছিলাম যে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে। তা আমার সেদিন আলোচনায় এই কথাটা বলা হয়নি। অনেকে বলে, ডাক্তারবাবু আমি তো অ্যালোপ্যাথি ওষুধ খাই, সুতরাং হোমিওপ্যাথি ওষুধ আমার কাজ করবে না। আমি বিড়ি সিগারেট খাই, মাঝে মধ্যে একটু কারণ সুদা পান করি, আমার হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে না। দেখো হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে। হোমিওপ্যাথিক ওষুধ আমরা আগের দিনও আলোচনা করেছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু যেহেতু এটা সূক্ষ্ম স্তরের ওষুধ, যেহেতু এটা ডাইনামিক পাওয়ার, আগের দিনও আমরা বলেছিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট সাবস্টেন্স, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। এটা পোটেন্টাইজ হতে হতে এইটা আর ওষুধের অস্তিত্ব থাকে না, এটা একটা ইনভিজিবল পাওয়ারে পরিণত হয়। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ অ্যালোপ্যাথি খাওয়ার পরে বা অ্যালোপ্যাথিক ওষুধ চলার পরে বা বিড়ি সিগারেট খাওয়ার পরে বা কোনো রকম ড্রিঙ্কস খাওয়ার পরে হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই কাজ করবে, ওটা ভ্রান্ত ধারণা। ড্রিঙ্ক করলে, বিড়ি সিগারেট খেলে কিংবা অ্যালোপ্যাথিক ওষুধ খেলে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে না, এই ধারণাটাও ভ্রান্ত ধারণা। কারণ আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে অ্যালোপ্যাথিক যেহেতু ক্রুড মেডিসিন, আয়ুর্বেদিক যেহেতু ক্রুড মেডিসিন, ওদের ক্রিয়াটা হয় স্থূল স্তরে, আর আমাদের মেডিসিন হচ্ছে সূক্ষ্ম স্তরের মেডিসিন। এটা যেহেতু এটা ডাইনামিক পাওয়ার, এর ক্রিয়াটা হয় সূক্ষ্ম স্তরে। তা আমরা তাহলে কোন পলিসিটা আমরা দেব? আমরা যেহেতু এটা বহুদিন পুরনো হয়ে গেছে, 2-3 মাস রুগী সাফার করেছে, এখন আর সেই প্রাথমিক পর্যায়ে নেই, সুতরাং ডেসিমাল স্কেলের ওষুধ আমরা দিতে পারি না। যারা বায়োকেমিক ওষুধ ব্যবহার করেন তারা জানবেন যে বায়োকেমিক ওষুধের স্থায়িত্ব কিন্তু খুব কম, কাজ হয় ভালো, এর বায়োকেমিকের কিছু সুবিধাও আছে। সেটা হচ্ছে কম্বিনেশন ওষুধ দেওয়া যায়, যেটা হোমিওপ্যাথিতে নিষিদ্ধ। কিন্তু বায়োকেমিক যারা প্র্যাকটিস করছেন তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে বায়োকেমিক মেডিসিন কোনো ক্রনিক কেসে বা ডিফেক্টিং ক্ষেত্রে বায়োকেমিক ওষুধ কিন্তু খুব একটা কার্যকরী হয় না। নেট্রাম সাল্ফ কিন্তু একটা টিস্যু রেমিডি, যে সাল্ফ, 3টে সাল্ফ আছে, সেই সাল্ফের মধ্যে নেট্রাম সাল্ফ একটা অন্যতম। বায়োকেমিক ওষুধ হচ্ছে
5টা ফস, 3টে সাল্ফ, আর হচ্ছে মিউর আর সাইলেসিয়া ইত্যাদি নিয়ে হচ্ছে 12টা 12 টিস্যু রেমেডি আমরা বলি, তাকে বলি বায়োকেমিক। বায়োকেমিকের শর্তটা কি, বায়োকেমিকের মানেটা কি? বায়োকেমিক মানে হচ্ছে টু মেক দ্য ডেফিসিয়েন্সি। বায়োকেমিক কথার অর্থ হচ্ছে টু মেক দ্য ডেফিসিয়েন্সি, অর্থাৎ অভাবের স্বভাব পূরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বায়োকেমিক দিতে পারছি না, বা বায়োকেমিক মেডিসিনের কথা ভাবতে পারছি না। আবার হোমিওপ্যাথি যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলোর আমরা ডেসিমাল স্কেলের ওষুধ দিতে পারছি না। এবার আসা যাক সেন্টিসিমাল স্কেলে। তাহলে সেন্টিসিমাল স্কেলে এই ক্ষেত্রে যদি আমার ওষুধ দিতে হয়, তাহলে আমরা কি দিতে পারি? আমরা অন্তত 1 ml উপরে যেতে হবে। তাহলে 1 ml উপরে গেলে যদি এই পেশেন্টের মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়, সেই মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধ দেওয়া। 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধ দিলে আমার অ্যাগ্রাভেশন হওয়ার, মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার উপায়টা থাকবে না। আর যদি আমার ওষুধ ঠিক কাজ করে, তাহলে কিন্তু আমার ওষুধে রেসপন্স করবে। আরেকটা কথা বলিনি, আমাদের আরেকটা ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে হোমিওপ্যাথ ডাক্তারদের। তাদের অনেক সময় বলতে শুনি, এই দেশি ওষুধে কাজ করে না, দেশি ওষুধে কাজ করে না, ওই বরিক্যান ট্যাফেল কিংবা জার্মানের ওষুধ দিতে হবে। তা সেখানেও আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি 37 বছর হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকরি করেছি। সেখানে আমার জন্য কখনোই ওই হ্যানিম্যান পাবলিশিংয়ের কোম্পানির ওষুধ কিংবা ওই বরিক্যান ট্যাফেল কোম্পানির ওষুধ কিংবা ওই জার্মান কোম্পানির ওষুধ সাপ্লাই হয় না। গভর্নমেন্ট তার টেন্ডার দেয়, গভর্নমেন্ট যে ওষুধগুলো সাপ্লাই দেয় সেই ওষুধ দিয়েই চিকিৎসা করতে হয়। তো আমি 37 বছর হোমিওপ্যাথি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করে আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে সরকারি যে সাপ্লাই যে ওষুধগুলো, সেই ওষুধগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী ওষুধ ছিল, যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তাহলে ওষুধ কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে সিলেকশন অফ মেডিসিন। আপনার সিলেকশন যদি, আমার জীবনে অভিজ্ঞতাতে আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে আপনার ওষুধ যদি সিলেকশন ঠিক হয়, আপনি শিশি ধুয়ে জল দিলেও সেই ওষুধে কাজ করবে। এই প্রসঙ্গে আরেকটা গল্প বলিনি, সেই গল্পটা হচ্ছে আমার এক রিলেটিভ বাচ্চা হওয়ার পরে, মেয়েদের বাচ্চার হওয়ার পরে একটা রোগ হয়, তার নাম হচ্ছে ঠুনকো। ঠুনকো হচ্ছে ওই ব্রেস্টের যে প্যাসেজ দিয়ে মানে মিল্ক বেরোয়, মায়েদের যে দুধ বেরোয়, সেই দুধের যে নালীটা অনেক সময় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে বাচ্চা দুধ পায় না, এবং সেই ক্ষেত্রে ওই ব্রেস্টের মধ্যে ব্রেস্ট ফুলে ওঠে এবং প্রচণ্ড যন্ত্রণা হয়, এবং সেই যন্ত্রণাতে প্রচণ্ড জ্বর হয়। তা আমার এক রিলেটিভের ঠুনকো হয়েছিল। ঠুনকো হওয়ার পরে তা প্রচণ্ড জ্বর, অসহ্য যন্ত্রণা, ছটফট করছে, চিৎকার চেঁচামেচি করছে। তা আমি তাকে সিলেকশন করেছিলাম ফাইটোলাক্কা। এবার আমার ওষুধের বাক্সে গিয়ে দেখি ফাইটোলাক্কা, আমাদের তো অ্যালকোহল দিয়ে ওষুধ তৈরি, রেকটিফাইড স্পিরিট, সে হাওয়ায় উড়ে গেছে।
অথচ রুগীটার যন্ত্রণায় ছটফট করছে, আমি তাহলে কী করবো? তা সেক্ষেত্রে হাতের কাছে আর বিকল্প রাস্তা না পেয়ে আমি সেই শিশির মধ্যে শুকনো শিশিতে জল ঢেলে তাকে দিয়েছিলাম, এবং সে একটা ডোজেই কিন্তু তার জ্বরও কমে গিয়েছিল, যন্ত্রণা কমে গিয়েছিল। তাহলে এই আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু শেয়ার করছি। সেটা হচ্ছে যে আপনার ওষুধ যদি ঠিক হয়, আপনি শিশি ধুয়ে জল দিলেও ওষুধে কাজ করবে। তা এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একে আমি তো মানে সেন্টিসিমাল দিতে পারি না, ডেসিমাল দিতে মানে ভরসা পাচ্ছি না বা কার্যকরী হবে বলে মনে করি না। তাহলে একে আমি কী দেবো? একে আমি ঠিক করলাম তাকে নেট্রাম সাল্ট 01 100 ml জলে দিয়ে তারপরে একটা 10 নাম্বার গ্লোবিলস, যেটা আগের দিনও বলেছিলাম 10 নাম্বার মানে হচ্ছে একটা পোস্ত দানা, সেই পোস্ত দানাটা ওই জলের মধ্যে দিয়ে তাকে 3 ঘন্টা বাদে 50 মিনিটের পটেন্সি যে সিস্টেমে খেতে হয়, আমি নিজে হাতে তাকে খাইয়ে দিলাম। এবার সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত তাকে ওষুধ দেওয়ার পরে সন্ধ্যাবেলার দিকে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এবার সারাদিনে তার খাওয়া দাওয়া হয়নি। তার মা বলছে যে ও তো খায়নি, ঘুমিয়ে পড়লো। আমি একদিন না খেলে আপনার ছেলে মারা যাবে না, আপনার ঘুমোচ্ছে যখন ওকে ঘুমোতে দিন। গভীর ঘুম, সেই ঘুম ভাঙলো তারপরের দিন 10টা-11টা, সকাল 10টা-11টার সময় তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর তারপরে সে ওর মাকে বললো যে মা আমার নর্মাল কথাবার্তা, আর গালাগালিও দেয় না, আর কাউকে মারপিটও করে, মারতেও যায় না, নর্মাল একবার গুড বয়ের মতো মাকে বললো মা খিদে পেয়েছে প্রচণ্ড, খেতে দাও, আমি একটু খেলতে যাবো, বন্ধুরা ওখানে আছে, বন্ধুদের সঙ্গে একটু খেলতে যাবো। খেয়ে দিয়ে সেই খেলতে গেল। সেই যে সুস্থ হলো, আজকে 10-12 বছর প্রায় হয়ে গেল। তারপরে এসে চাকরিটা আবার জয়েন করলো, চাকরি করলো, বিয়েটা করলো, 2টো বাচ্চা হলো। আজ পর্যন্ত কিন্তু তার কোনো সমস্যা দেখা দেয়নি। এই হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক, এটাকে বলা হয় হোমিওপ্যাথির ম্যাজিক। তা পাশাপাশি আবার একটা দুর্ভাগ্য, মানে খারাপ কথাও বলবো, মানে হোমিওপ্যাথের কিছু দুর্ভাগ্য আছে। এই যে একটা ম্যাজিক দেখালো হোমিওপ্যাথিতে, সেই ম্যাজিকটা কিন্তু মানে তার, আমি তো অর্থনৈতিক পুরস্কার তো পাওয়ার প্রশ্নই নেই, যেহেতু আমার প্রতিবেশী, তার কাছে আমি পয়সা চাইও নি, আর মানে আশাও করিনি। কিন্তু আমি একটা পুরস্কার চেয়েছিলাম যে অন্তত তার ছেলেটা যে ভালো হয়েছে এটা লোকের কাছে বলুক, এটা আমার একটা পুরস্কার আশা ছিল। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য, এমনই কপাল যে সে ভদ্রলোক জীবনে কোনোদিন আর বলেনি যে এই পেশেন্টটা আমার কাছ থেকে ভালো হয়েছে। অবশ্য একথাও বলেনি যে অ্যালোপ্যাথি ভালো করেছে, অ্যালোপ্যাথিও ভালো করে, মানে একথাও বলেনি বা বলছে না, এখনও বলছে না। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার ছেলে তো পাগল হয়ে গিয়েছিল, তা কি করে ভালো হলো, সে একবার বেমন আমার সামনে বলছে কলকাতার এক ডাক্তার দেখিয়েছিলাম, সে ভালো করেছে। তাই এর চেয়ে মানে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমরা অন্তত একটা পুরস্কার চেয়েছিলাম, যে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে পাগল ভালো হয়, এবং সেটা মানে যে আমার হাত দিয়ে হয়েছিল। কারণ তারপরে ওরা কোনো হোমিওপ্যাথিকে তো দেখায়নি, কোনো অ্যালোপ্যাথিকেও দেখায়নি। তা এই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। তা দুর্ভাগ্য, এটা মন খারাপ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেটা হচ্ছে
আপনাদের জীবনেও সার্থকতা আসবে, এরকম আমার মতো কিছু দুর্ভাগ্য ঘটতে পারে। হ্যাঁ, হয়তো উপকার পেয়ে উপকারের স্বীকার করবে না, সেরকম ঘটনাও হতে পারে। উপযুক্ত পারিশ্রমিকও নাও পেতে পারেন। কিন্তু ওই যেটা আমি শুরু করেছিলাম, যে মানুষের ধারণা ছিল যে যেটা আমরা ছোটবেলায় বিদ্রূপের মুখোমুখি, আপনাদের হয়তো এখন সেই বিদ্রূপটা শুনতে হয় না, যে যার নাই কোনো গতি সে পরে হোমিওপ্যাথি। হ্যাঁ, এখন আমরা গর্ববোধ করে পয়সা না হোক, আমার সুনাম না করুক, অন্তত বুক ভরা গর্ব নিয়ে বলতে পারবো, যখন থাকে না কোনো গতি তখনই দেখাও হোমিওপ্যাথি। এখন সবসময় আপনারাও আপনাদের জীবনে দেখতে পাবেন যে আপনাদের কাছে যারা আসে, অনেক ঘাটের জল খেয়ে যখন সর্বশান্ত হয়ে যায়, যখন তার পকেটে আর পয়সা থাকে না, যখন কোনো গতি থাকে না, তখনই দেখায় হোমিওপ্যাথি। এই বলে আজকে আমরা আলোচনাটা সংক্ষিপ্ত করলাম। আর যেটা এরপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি সবাইকে একটা অ্যাপ্রোচ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ক্লাসের নেওয়ার ব্যাপারে বলেছিলাম যে আপনারা যার যার মতো করে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তা আমি আরও দুদিন দেখব, না হলে আমি আমার মতো করে সিদ্ধান্ত নেব। আমি ঠিক করেছি যে ক্লাসটা আমাদের একটু লং টাইমে করতে হবে এবং একদিনে অন্তত 3টে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হবে, কমপক্ষে 3টে সাবজেক্ট, নাহলে আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবো না। আমাদের টার্গেটে পৌঁছতে গেলে অন্তত কম করে প্রতিদিন 3টে করে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হবে। এবং যারা ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য আমি এখন মোটামুটি খানিকটা কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি। সেটা হচ্ছে, আপনারা এরপর থেকে নিয়মিত আপডেট পাবেন। আজকের যে ক্লাসটা হবে কালকে সকালে আপনারা ইউটিউবে দেখতে পাবেন। সুতরাং যারা মিস করবেন তারা ইউটিউব দেখে নেবেন, বারবার দেখে নেবেন। আপনাদের আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আপনাদের কারো নোট লিখতে হবে না, খাতা পেন্সিল দিয়ে লিখতে হবে না, আপনারা শুনবেন। আর আমি যদিও এখনো পর্যন্ত পারিনি সেটা করতে, তবে আশা করি সামনের সপ্তাহ থেকে আমি প্রতিদিনই আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসের মানে প্রিন্টেড কপি আপনাদের মেল করে পাঠিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর যে ক্লাসটা হবে সেটা আপনারা তার পরের দিন ইউটিউবে দেখতে পাবেন। সুতরাং দেখার কোনো প্রয়োজন নেই, তবে দেখার ব্যাপার